নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। কংগ্রেস ছাড়লেন জেলা সহ সভাপতি আক্কা ও ইজাজ, শতাধিক যুব কংগ্রেসের অগপতে যোগদান। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে গেরুয়া বসন পিঁধলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। শ্রীভূমের পুরাতন মিশন রোডের এক বিদ্যুৎ কর্মীর বেঘোরা প্রাণ গেল, তীব্র চাঞ্চল্য। দক্ষিণ করিমগঞ্জে বিশাল বাইক র্যালি করে আমিনুর রশিদ চৌধুরীর জোরদার প্রচার। তৃণমূল কংগ্রেস রাজ্যের 51টি আসনে প্রার্থী দেবে জানালেন সাংসদ সুস্মিতা দেব। এবারে বিস্তারিত খবর। সোনাই বিধানসভা আসনকে ঘিরে কংগ্রেস শিবিরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা সোনাই আসনের টিকিট প্রত্যাশী আক্তার হোসেন বরভুইয়া আক্কা দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল স্তরের কর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে টিকিট বন্টন করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলকে সময় এবং শ্রম দেওয়ার পরেও এমন সিদ্ধান্তে তিনি গভীরভাবে ক্ষুব্ধ। কংগ্রেস জীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন দীর্ঘ 35 বছর, কিন্তু সাম্প্রতিক টিকিট বন্টন প্রক্রিয়ায় নবাগত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ায় তিনি নিজেকে বঞ্চিত এবং অপমানিত মনে করছেন। মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খুব উগ্র দেন তিনি। ব্লক কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি শরীফ উদ্দিন লস্কর, প্রাক্তন প্রশাসনিক সাধারণ সম্পাদক তাইবুর রহমান মজুমদার, ইয়ং ব্রিগেডের সভাপতি সাহানুর আলম প্রভৃতিরা উপস্থিত ছিলেন। কর্মকর্তা হলো নির্ভরশীল হয়, মেইনলি বুথ প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, যারা কর্মকর্তা যখন ব্লক লেভেল এরা উপরে নির্ভরশীল হয়। কিন্তু আজকে যারা লিখিতভাবে তারা মতামত দিল, তারা নেতা হল যারা আইলা শিলচার সবরে হইল, হওয়ার পরেও এই সার্ভের নামে তারা অন্য নতুন কাউরে আনিয়া টিকিট দেয়। এরা শুনাই পেলা না, অন্য অন্য বহুত জায়গা দিয়ে আসাম হয়েছে। আপনারা তো জানোই না, আপনারা সাংবাদিক ভাই হল, আপনারা সব খবর আছে। কিন্তু যে যদি দল কর্মীসকলের উপরে নির্ভরশীল নির্বাচন, তাহলে কর্মীসকলের যে মত যে দেন এটার এখানে লওয়া হয় না, এটার এখানে মানে এটার বিরুদ্ধে এখানে সিদ্ধান্ত লওয়া হয়। এর লাগি তো কংগ্রেস দলের আজকে এই অবস্থা। এবং আমি শুনছি বিভিন্ন ইয়ের মানে সোর্সের মাধ্যমে এটা বিরাট ধরনের একটা টাকার অঙ্ক, টাকার পয়সা দিয়া টিকিট বিক্রি হয়েছে এবার। আর বিশেষ করে আমরা শোনাই তো শুনছি টাকা দিয়া ওইটা টাকার লেনদেন হয়েছে। দেখুন মন গড়া আমি তো চাই না, এই যখন কংগ্রেস আমার লগে তাইনো টিকিট প্রত্যাশী আল্লাহ দলে টানে 2 বছর আগে একজন টিকিট দিয়েছে, তার সম্বন্ধে খোয়ার ইচ্ছা নাই। তাই তুমি যদি খো তাই নিলা কইসন, আমি কই আর তাইন যেদিন বিজেপিত আসলা সদিনও এইসব মন্ডল হলে কাজ করছেন, বুঝছো। বিগত লোকসভা নির্বাচনের 94,000 শোনার যে ভোট হইলো এরা খারাপ হইলো। এলা কিতা পাকিস্তানের মানুষের না বাংলাদেশ থেকে মানুষে ভোট দিছেন, বাংলাদেশ থেকে মানুষে ওয়ার্ক করছেন, ওইসব মন্ডলে ওয়ার্ক করছেন। এরারে এইসব এইরকম কথাবার্তা করলে কিন্তু আরো যখন তৃণমূল কর্মী হলে আরো মনে আরো বেশি দুঃখ লাগবো। আমি টিকিট পাইছি না, এক দুঃখ আছে, ঠিক আছে, তাইন পাইছেন, তাইন কংগ্রেস করুকা, তার প্রতি আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমি দলের প্রতি আমার দুঃখ আছে। আমি 35 বছর করলাম, দলে এখানে আমার ডেপ্রাইভ করলো, আমার এখানে দলে টিকিট দিল না। আমার মাঝে কি জিনিসটা কম আসলো যে তোমার ওই জিনিসটা লাগিয়া কমের লাগিয়া আমরা তোমার টিকিট দিলাম না। দলের উচিত আসলো এই 12 প্রার্থীরে একজন টিকিট দিলে সিদ্ধান্ত লইলে বাকিরা লইয়া বইয়া আলোচনা করিয়া আমরা ঠিক করছি টিকিট দিব, তখন বাকিরা তো এটা মেন্টালি এটা প্রিপারেশন নিল। আমি হয়তো আমার হইছে না, টাইম পাইছেন, আমরা সব একলগে থাকি, এইরকম কোনো জোর নাই দলের। এটা মানে রাজতন্ত্র আগে তারা মনে করেন দলের নেতৃস্থানে যারা আছেন যেন, আমি নাম কইলে তো তারা হয়তো মানুষ আবার আমারও খারাপ পাইব যে হরমুখে অত বড় মাত মাতে এখানে স্টেট প্রেসিডেন্ট থেকে লাগাইয়া। আর ওই যে রকিবুল হোসেন যেন এই নিয়ে একজন নেতা যে নানি এর লাগিয়ে তো আসাম ওই কংগ্রেসে ডুবে আর তো ক্ষমতা টাকা লাগে, প্রদেশ থেকে লাগাইয়া ডিস্ট্রিক্ট থেকে লাগাইয়া দল কোনো সব যেটা আউল জল চলে, বুঝছো। দলে এরা মন্ডলে রিজাইন করছে,
জেলা সভাপতি খালকেও টেলিফোনে আমি যখন রিজাইন করি তখন তার লগে কথা হয়েছে, তাই কইছেন আমি তো মন্ডলের এখনো এটা আমি অ্যাকসেপ্ট করছি না। আমি এরা তো মন্ডল আমার কাছে এখনো রয়ে গেছে আমার কাছে। তে এখন কিতা বুঝতায় হিরা আবার নতুন ব্লক কমিটি কয় মন্ডল নাই, এখন সব এটা ইউল মন্ডল গুলা বুয়া মন্ডল। তো আমি এলাই কইছি দলের কোনো নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ নাই, আর এই দলের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই করি কংগ্রেসের এই অবস্থা আজকে যেভাবে হওয়ার আগামী দিনে আরো খারাপ হবে। একই দিনে বড়সড় ধাক্কা দেয় যুব কংগ্রেসও। আসাম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে থাকা যুব নেতা ইজাজ হোসেন লস্কর দলীয় পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন। তিনিও টিকিট বন্টন প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব এবং কর্মীদের মতামতকে অগ্রাহ্য করার অভিযোগ তুলেছেন। শতাধিক যুব কংগ্রেসী অগপ্তে যোগদান করেন। বিধায়ক করিমউদ্দিন বারভূইয়ার হাত ধরে বিধানসভায় যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার সহ পুরো কমিটি অসম গণপরিষদ দলে ভিড়েন। ফলে সোনাই কংগ্রেসে যুব ব্রিগেড একেবারে শূন্য হয়ে যায়। এতে নির্বাচনের এই মুহূর্তে বেকায়দায় পড়লেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। বুথ লেভেলে হোক, মন্ডল লেভেলে হোক, বিএলও লেভেলে হোক, জেলা লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে যে পদের আছে সোনাই সমষ্টির বা প্রার্থী যারা আছে প্রায় সবাই রোজ যোগাযোগ করছেন। আর সবারই একটা কথা, সাধারণ কংগ্রেস কর্মীদের আওয়াজ একটাই আওয়াজ, সোনাইতে যদি সাধারণ কংগ্রেস কর্মীদের কংগ্রেস করতে হয় তাহলে সোনাইর কংগ্রেসের টিকিটের দাম কমাতে হবে। 6 কোটি দিয়ে আমরা কেউ কিনতে পারবো না। সমস্ত সোনাইতে এখন একটি আওয়াজ একটি কথা, যে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে যে ব্যক্তি, জেলা পরিষদের টিকিট দিয়ে ব্যক্তি বিক্রি করেছেন, সেই ব্যক্তি আবার নিজের টিকিট নিয়েছেন 6 কোটি টাকা। কংগ্রেসীরা কোথায়? 40 বছর থেকে আক্তার হোসেন বড়ভূইয়া, ইজাজরা 20 বছর থেকে, রাকিবরা 10-15 বছর থেকে, শত শত কংগ্রেসীরা, জাভেদ সহ অনেক কংগ্রেসী, আনসার হোসেন লস্কর, বড় লস্কর দিন রাত কংগ্রেস করেন, মুজিবুর রহমান রিটায়ারমেন্টের পরে কংগ্রেস করেছেন। এই ধরনের আমি 3 জনের নাম বলছি, ইজাজ লস্কর আছেন, আক্তার হোসেন আছেন, আমার আনসার বড় লস্কর আছেন, জাভেদ আছেন। এরা দিন রাত কংগ্রেসের জন্য মাথার ঘাম পাইছে। কিন্তু যখন টিকিটের কথা আছে, নমিনেশন অ্যাপ্লাই হলো, এমন এক ব্যক্তি সামনে নিয়ে এলো কংগ্রেস, যে 2016 থেকে 21 পর্যন্ত এই কংগ্রেস কর্মীদের পুলিশ লাগিয়ে, নিজের গুন্ডা বাহিনী লাগিয়ে পিঠে ঝাল উঠিয়েছে। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কেউ থানায় গিয়েছেন, কার হাতে 26টা সেলাই আছে। কোন যুবক চাকরি করত, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিল, তাকে টার্মিনেট করা হয়েছে, সে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে। এই সোনাই সমষ্টির ছেলে। গেরুয়া বসন পিনলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তিনি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপিতে যোগ দিলেন বরদলৈ। যোগদান অনুষ্ঠানে সভাপতি দিলীপ শইকিয়া ও হিমন্ত বিশ্ব শর্মা। প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস ছাড়ার অনেক কারণ রয়েছে। কংগ্রেস দলে অপমানের শিকার হয়েছিলেন প্রদ্যুৎ বরদলৈ। তার বিজেপিতে যোগদানের ঘটনায় কংগ্রেসের অন্দরমহলে সভাপতি গৌরব গগৈ ও সাংসদ রবিকুল হুসেন বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করেছে। অসম বিজেপিৰ মাননীয় সভাপতি শ্ৰী দিলীপ শইকীয়া ডাঙৰীয়া, বিজেপি দলৰ আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰী পবিত্ৰ মাৰ্ঘৰিটা ডাঙৰীয়া, মোৰ এজন জ্যেষ্ঠ সতীৰ্থ শ্ৰী প্ৰদান বৰুৱা, শ্ৰী কামাখ্যা তাছা, শ্ৰী ৰামেশ্বৰ তেলী, আৰু আপোনালোকে অলপ আগতে মুখ্যমন্ত্ৰীৰ গোটেই বক্তব্য শুনিলে। সঁচা কথা ক'বলৈ গ'লে আজি মই যিটো সিদ্ধান্ত লৈছোঁ, সেই সিদ্ধান্তটো মোৰ বাবে এটা সহজ সিদ্ধান্ত নাছিলে। বহুত মানসিক অন্তৰ্দ্বন্দ্ব আৰু বহুত বেদনাসিক্ত দিন কিছুমান পাৰ হৈ পেলাই মই অৱশেষত এই সিদ্ধান্তটো লৈছোঁ। কিন্তু এইটো কথা মই স্পষ্ট কৰি দিব খুজিছোঁ যে মই যদি আজি বিজেপি দলৰ প্ৰতি বা আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তেওঁৰ কাম কাজৰ ধৰণ এইবিলাকত আকৃষ্ট হৈ আহিছোঁ, মই অসমৰ স্বাৰ্থৰ কথা ভাবিয়ে মই আগবাঢ়ি আহিছোঁ। এইকাৰণেই মই কথাষাৰ আপোনালোকক ক'ব খুজিছোঁ। চাওক, মই কিয় কংগ্ৰেছ দল এৰিব লগা হ'ল সেইবিলাকৰ মোৰ একেবাৰে সকলোৱে সহানুভূতি আদায় কৰিবৰ কাৰণে মই কিবা হাৰৈ বিৰৈ কৰি পেলাই মই বিলাপ কৰিব খোজা নাই। কিন্তু এটা কথা ঠিক যে
মই একেবাৰে সৰু বয়সতে 16 বছৰ বয়সতে কংগ্ৰেছ দলৰ লগত জড়িত হৈ আছোঁ আৰু এইটো কথাও মই কম আৰু সদায় থাকিম যে মোৰ জীৱনৰ যিটো পৰিক্ৰমা এই জীৱনৰ পৰিক্ৰমাটোত কংগ্ৰেছ দলৰ বহুত অৰিহণা আছে। মই আজি যদি সমাজত কিবা প্ৰতিষ্ঠা পাইছোঁ তেতিয়াহ'লে কংগ্ৰেছ দলৰ জৰিয়তেই মই প্ৰতিষ্ঠা পাইছোঁ আৰু মই সদায় এইটো লৈ পেলাই গৰ্ববোধ কৰোঁ যে মই ফাৰ্ষ্ট জেনেৰেশ্যন পলিটিচিয়ান আৰু এই ফাৰ্ষ্ট জেনেৰেশ্যন পলিটিচিয়ান হিচাপে মই কাম কৰি আহিছোঁ। কিন্তু অলপ দিনৰ পৰা অতি প্ৰণালীগতভাৱে মই এনেকুৱা এটা পৰিৱেশৰ সন্মুখীন হৈছিলোঁ যেন মই শ্বাসৰুদ্ধ হৈ গৈছিলোঁ। কিন্তু এই আজি যে যিটো মই বিজেপি দলত যোগদান কৰিছোঁ তাৰ মূল কাৰণ যদি আপোনালোকে বিচাৰে মই এই কথা ক'ব খুজিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত আমি সুদীৰ্ঘকাল সতীৰ্থ হিচাপে আমি সময় অতিবাহিত কৰিছিলোঁ। তেওঁ কংগ্ৰেছ দলত আছিলে আমাৰ চৰকাৰ হোৱাৰ আগৰে পৰা। আমি সংঘৰ্ষ জড়িত অসমত শান্তি আনিবৰ কাৰণে বিভিন্ন ধৰণে কাম কৰিছিলোঁ আৰু তাৰ পিছত মন্ত্ৰীসভাৰ আমি সতীৰ্থ আছিলোঁ। মই সদায় অসমৰ ভৱিষ্যতৰ কাৰণে বিশেষকৈ যিবিলাক বিভীষিকাময় দিন আমি পাৰ কৰিছোঁ সেই বিভীষিকাময় দিনবিলাক তাৰ পৰা কৰাল গ্ৰাসৰ পৰা অসমক আগুৱাই লৈ যাবৰ কাৰণে মই সদায় অসমৰ জনসাধাৰণক লগত লৈ আমাৰ অসমখন পুনৰ নিৰ্মাণ কৰিবৰ বাবে মই কাম কৰি আহিছোঁ আৰু তাত একেলগে মই আমাৰ পিছত আমাৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰী আমাৰ শৰ্মা ডাঙৰীয়াৰ সাহচৰ্য পাইছিলোঁ। এতিয়াও মই ভাবোঁ যে তেওঁৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ অফুৰন্ত কৰ্মস্পৃহা, মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যি অসমৰ কাৰণে কাম কৰাৰ যিটো উদ্যম আৰু তেওঁৰ সৃজনীমূলক চিন্তাৰে ভৰপূৰ এজন ব্যক্তি। গতিকে এইটো পৰিৱেশত অসমখনৰ আমি আৰু যাতে আগুৱাই লৈ যাওঁ, দেশৰ ভিতৰত যাতে আটাইতকৈ অগ্ৰণী ৰাজ্য হিচাপে তেওঁ যিবিলাক কাম কৰিব খুজিছে তাত যাতে মই সহযোগী হিচাপে কাম কৰিব পাৰোঁ আৰু পৰিৱেশটো মই মোৰ সদায় যেনেকৈ আজি কংগ্ৰেছ দলত মই এৰি আহিছোঁ তাত হয়তো পিছৰ ফালে যোৱা 2 বছৰমান ধৰি পেলাই মই যথেষ্ট অপমানৰ সন্মুখীন হৈছিলোঁ আৰু মই কৈছোঁৱেই যে বিভিন্ন ধৰণেৰে অপমানিত হৈছিলোঁ। মই যেন নিজকে একাষৰীয়া বোধ কৰিছিলোঁ। কিন্তু মই বিজেপি দলত যদি যোগদান কৰিছোঁ এইটো কথাও মই বিজেপি দলৰ নেতৃত্বৰ আগত স্পষ্ট কৰি কৈছোঁ যে মই সসন্মানে নিজৰ আত্মসন্মান বজাই ৰাখি মূৰ তুলি এজন অসমীয়া হিচাপে মই কাম কৰি যাম আৰু সদায় মই মোৰ অসমীয়াত্বক মই ৰক্ষণাবেক্ষণ দিম। বিভিন্ন জাতি জনজাতি বিভিন্ন গোষ্ঠী আমাৰ অসমৰ জনজীৱনত আমি আগুৱাই লৈ যাম, অসমখনক আগুৱাই লৈ যাবৰ কাৰণে কাম কৰিম আৰু সেইটো চিন্তা কৰিয়ে মই আজি এই বিজেপি দলত যোগদান কৰিছোঁ। আৰু আপোনালোকক মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে মোৰ MP হৈ থকাৰ কাৰ্যকাল 3.5 বছৰ আছে এতিয়াও, কিন্তু সকলো ত্যাগ কৰি পেলাই মই যাতে আত্মসন্মানৰ সৈতে যাতে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত সামাজিক ক্ষেত্ৰখনত আৰু অসমীয়া জনজীৱনক যাতে ৰক্ষণাবেক্ষণ দি আগবাঢ়ি যাব পাৰোঁ সেইটো উচ্চ আৰু উদ্দেশ্য লৈয়ে মই বিজেপি দলত যোগদান। কোনো ধৰণৰ লোকঢাক কৰা নাই। মই জীৱনৰ প্ৰত্যেকটো ডিচিশ্যন মই নিজাববীয়াকৈ লৈছোঁ। মইতো কৈছোঁ মোৰ কোনো পলিটিক্সত কংগ্ৰেছ দলত কোনো গডফাদাৰ নাছিলে। আজি ৰাতিপুৱা বিমৰ্ষ হৈ বহি থকা মোৰ ল'ৰাক যেতিয়া মোক দেখা কৰিবলৈ দিল্লীত আহিছে মই এটা কথাই কৈছোঁ যে তুমি প্ৰাপ্তবয়স্ক, তুমি কি ভাল হ'ব কি বেয়া হ'ব সেইটো সিদ্ধান্ত তুমি ল'বা আৰু তুমি যিয়েই সিদ্ধান্ত নোলোৱা কেলে মই এটা সিদ্ধান্ত লৈছোঁ কিন্তু সেই সিদ্ধান্তই তোমাক যাতে প্ৰভাৱিত নকৰে, ইনফ্লুৱেঞ্চ নকৰে, তুমি নিজৰ সিদ্ধান্ত ল'বা। তুমি যি সিদ্ধান্ত ল'বা সেইটোকে মই সন্মান কৰিম। বেঘুরে প্রাণ গেল এক বিদ্যুৎ কর্মীর। মৃত কর্মীর নাম লাক্ষণ চক্রবর্তী। শহর শ্রীভূমির পুরাতন মিশন রোডের বাসিন্দা ছিল মৃত কর্মী। জানা যায় লাইনের ত্রুটি সারাবার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন, কিন্তু আচমকাই বিদ্যুতের স্পর্শ এসে যায়। মারাত্মকভাবে আহত হন তিনি, খুঁটির ওপর পড়ে যান, নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘটনাস্থল পুরোপুরি সংজ্ঞাহীন হয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক এই ঘটনার পর পরিবারের মধ্যে ক্ষোভের পারদ চড়তে থাকে। যেহেতু দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বিভাগীয় আধিকারিক সহ অন্যান্য কর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন না, তাই পরিবারের ক্ষোভ লক্ষ্য করা গেল। তারা ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠল এই দুর্ঘটনার ফলে। দুর্ঘটনার সময় সুরক্ষার সামগ্রী যথাযথ ছিল কিনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মনীতি মানা হয়েছে কিনা, সমস্তটাই পুলিশ তদন্ত করে দেখছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। বিভাগীয় কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বিভাগীয় কর্মীদের গাফিলতির অভিযোগ উত্থাপন করেন পরিবারের সদস্যরা। 2টার সময় ডিউটি, ডেইলি 2টার সময় যায়। 2টার সময় আজকের দিনও বাইরে গেল, ঠিক টাইম স্কুটি নিয়ে বাইরে গেল। আমার অবশ্যই বিকালে তাড়াতাড়ি আইব বাইরে গেল। হঠাৎ আমি 5টার সময় ফোন পাই আমার পিসির কাছে যে হসপিটালে তাড়াতাড়ি আই, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরিষ্কার কিছু জানাইছে না যে স্পট ডেট হয়েছে বা কিতা হয়েছে, কিছু জানাইছে না। খালি হচ্ছে হসপিটালও আই যে আমরা তাড়াতাড়ি আইসি হসপিটালে যদি জানি পারি। আবার পরে তো আইয়া আমাদের এখানের যারা ডেড বডি আনছিল এখানে বাইরের মানুষ, অফিসের স্টাফ একটাও না, একটা অফিসের স্টাফ আইছে না। বাইরের মানুষরা এখানে ফেলাই রাখি দিছে। আমার পয়সা তো দেখো চিনতে পারুন। তো আমি তো যেমনি তেমনি সেন্টার দিকেছি, বুঝে নিছি। তারপরে আমি বাইরে গিয়ে স্টাফ করছি যে অফিসের কেউ আসেনি, কেতা হয়তো এক্স্যাক্টলি আমি জিজ্ঞাসা কেতা হয়েছে কেতা না। তো আমি বাইরে গেছি কি অফিসে স্টাফ করছি, স্টাফ তো আমি কাউরে দেখছি না, হয়েছে অফিস থেকে কেউ আইসে না। আমি আজকে এখন বাজে 6টা, 1 ঘন্টা ধরে এখানে ডেড বডি ফাটাই, কিন্তু গভর্নমেন্ট অফিসেও কাজ করে আমার বাবা। অত বছর 17-18 বছর হয়ে গেছে, ওখানে অফিস থেকে একটা স্টাফ আইসে না। কেটা আমার বাবার জীবন আসেন না নি। আই কুক এনিথিং, জাস্টিস সাহেব লাগে আপনারা আগে দেখবো কিতা করতে পারেন। এটা আপনার উপর আমি চাচ্ছি এখন ডিসিশন কিতা হইতো। রাজনৈতিক সূচনা হয় ছাত্র জীবন থেকে। জেলা ও প্রদেশ কংগ্রেস হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে আসছেন তিনি। সবার সাথে সুসম্পর্ক রয়েছে, সমষ্টির জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন। রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এদিন কংগ্রেস টিকিট লাভ করে শ্রীভূমি গৃহ জেলায় পা রেখে দলের অগণিত সদস্য এবং সমর্থকদের উপস্থিতিতে এভাবেই মনের কথা ব্যক্ত করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী জানান, তার পদার্পণে অগণিত দলীয় কর্মী সহ সমর্থকেরা তাকে সংবর্ধনা দিয়ে গ্রহণ করে নিয়েছে। টোলগেট থেকে বিশাল র্যালি বের করা হয়েছিল এদিন, বিভিন্ন এলাকা তা পরিক্রমা করে। এছাড়াও আমিনুর রশিদকে জিন্দাবাদ স্লোগান দিয়ে সরগরম করে তোলেন গোটা এলাকার লোকজন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে হিন্দু এবং মুসলিম সব সম্প্রদায়ের লোকেরা ওনাকে সমর্থন জানিয়েছেন। তার জন্য দলের জয় নিশ্চিত বলে এদিন জানালেন তিনি। আমি দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে কৃতজ্ঞ। দল আমাকে বিবেচনা করে আজকে কংগ্রেস নমিনেশন দিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। দলের সর্বস্তরের নেতা গৌরব গগৈ থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা থেকে শুরু করে মাল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে আপনার রাহুল গান্ধী থেকে শুরু, আমার কংগ্রেস হাইকমান্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ করিমগঞ্জ জনগণের তরফ থেকে দলকে কৃতজ্ঞতা জানাই যে আমার উপরে ভরসা রেখেছে। আজকে আমি প্রথম করিমগঞ্জে এসেছি। আমার এই আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবাই প্রেসের বন্ধুদের আশীর্বাদ নিয়ে, করিমগঞ্জের জেলার জনগণের আশীর্বাদ নিয়ে, কংগ্রেস সর্বস্তরের কংগ্রেস কর্মীদের আশীর্বাদ নিয়ে আজকের থেকে এই নির্বাচনী প্রচারে আমরা দক্ষিণ করিমগঞ্জে আরম্ভ করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমাকে রাস্তা দেখাবে কাজ করার, এবং দক্ষিণ করিমগঞ্জকে আসামের মধ্যে একটি সুন্দর কনস্টিটুয়েন্সি হিসাবে গড়ার জন্য প্রতিজ্ঞা নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে, যদি দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমার উপরে বিশ্বাস রাখেন, এবং যারা বিগত দিনে দক্ষিণ করিমগঞ্জকে বিক্রি করেছে, দক্ষিণ করিমগঞ্জের জনগণের ইজ্জতকে বিক্রি করেছে, সেটা প্রতিহত করতে সঠিক নেতৃত্ব চয়নের জন্য দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখি এবং ওনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। যেহেতু 10 জনের বেশি কংগ্রেস টিকিট প্রত্যাশী ছিলেন, ওনারা টিকিট পান, যারা এই নমিনেশন চেয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, সবাই যোগ্য প্রার্থী। ওনাদেরকেও আমি সালাম জানাই, ওনাদেরকেও আমার প্রণাম জানাই, এবং আমরা সবাই এক পরিবারের হয়ে, কংগ্রেস পরিবারের সদস্য হয়ে এক হয়ে কংগ্রেস দলকে যেভাবে করিমগঞ্জ জেলার 4টি সিট জিতানো যায় সেই প্রচেষ্টা আমরা সবাই এক হয়ে কাজ করব। ওনাদের কাছেও আমি আবেদন রাখছি, আমরা সবাই এক হয়ে এক পরিবারের হয়ে কাজ করব।
ছাব্বিশে বিধানসভা নির্বাচনের রাজ্যের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না তৃণমূল কংগ্রেস। এ পর্যন্ত 58টি আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে 51টি আসনে প্রার্থী দেওয়া হবে। দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মঙ্গলবার শ্রীভূমি সফরে এসে দলীয় কার্যালয়ে বসে দলীয় কর্মীদের সামনে ঠিক এভাবেই মত ব্যক্ত করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। 26শে বিধানসভা নির্বাচনে দল যাতে ভালো প্রদর্শন করতে পারে তার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। শ্রীভূমিতে কয়টা সিটে লড়ব এই সিদ্ধান্ত আমরা কারোর রূপে চেপে দিব না, কিন্তু যারা আমাদের অফিস বেয়াররা আছে ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে সবার সঙ্গে একটা আলোচনা করার উদ্দেশ্যে আজকে আমি এখানে এসেছি। আমি একটা ওভারঅল পিকচার আপনাদের দিতে চাই। পিকচারটা হলো যে সমস্ত আসামে আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস প্রার্থীদের জন্য। আমরা 78টা অ্যাপ্লিকেশন পেয়েছি, আর আমরা গুনে দেখেছি এগুলো 51 সিটসে। সো আপার আসামে আছে লোয়ার, মিডল, বোডোল্যান্ড, বরাক উপত্যকা, এছাড়া হিলস মানে ডিমা হাসাও, কার্বি আংলং। কিন্তু এই লিস্টটা 51 সিটসের লিস্টটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি কালকে। তো এই সিদ্ধান্ত হবে, এবং আজকে আমি প্রকাশ্যভাবে বলতে চাই যে আমরা কোনো রকমের খেলিমেলি না করে, আইপ্যাক এসেছিল, আইপ্যাক একটা আমাদের এজেন্সি যেটা আমাদের সঙ্গে কাজ করে প্রায় 7 দিন আগে, ওরা একটা সার্ভে করেছে, 3 দিনের সার্ভে করে গেছে যে যারা যারা প্রত্যাশী আছে বা যারা যারা দাঁড়াতে চাইছেন বা ফিল্ডে যারা আছেন ওদের অবস্থানটা কি, পজিশনটা কি, বা তৃণমূল নিয়ে মানুষ কি বলছে। তো ওই রিপোর্টটাও গেছে, ওই রিপোর্ট আর আমার লিস্টটা যে সাংগঠনিকভাবে গেছে ওটা মিলিয়ে দিয়ে আমি আশা করছি যে কালকে বা পরশু আমাদের লিস্টটা বের হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি সিট ডিক্লেয়ার করতে পারছি না প্রকাশ্যভাবে, কারণ হাইকমান্ডের ব্যাপার আছে। আমরা 126টা সিটে দাঁড়াবো না, আমি প্রথমেই বলে দিলাম। আমরা 51 অ্যাপ্লিকেশন পেয়েছি, ম্যাজিক নাম্বার ইজ 63। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সমালোচনা করে সাংসদ বলেন, একবার বিধানসভা নির্বাচনে মনোনয়ন দেওয়া নিয়ে কংগ্রেস দলের ঝক্কি পোহাতে হয়। গত বিধানসভা নির্বাচন থেকে আরো বাজে অবস্থা হয় দলের। যে আজকে যারা সারা জীবন কংগ্রেস করলো, যারা টিকিট চাইছে, প্রথম ওদের 50,000 টাকা দিতে হয়েছে ফিস, যেটা তৃণমূল কংগ্রেস কারোর কাছ থেকে চাইনি। আমি চাইলে 1,000 টাকাও চাইতে পারতাম, আমি চাইনি। 2 নম্বর কথা, যদি টিকিটের বিনিময়ে পার্টিকে ডোনেশন দিতে হয়, হ্যাঁ ডোনেশন দিতে হয়, এই ডোনেশনের সোর্সটা কোথায় গৌরব গগৈ জানে না। এই ফান্ডিংটা কোথা থেকে আসছে? আজকে আমাকে যদি একটা টিকিট নিতে 1 কোটি টাকা বা 50 লাখ বা 25 লক্ষ টাকা দিতে হয়, এই ফান্ডিংটা আমাকে কে করছে? কংগ্রেসের প্রার্থীদের। গৌরব গগৈ জানেন যে ওই মানুষটা জমি বিক্রি করেছে না অন্য কোনো দলের কাছ থেকে টাকাটা এনে কংগ্রেসকে দিচ্ছে? আমি তো কংগ্রেস করেছি, আমি দেখেছি 21-এ কি হয়েছে। আর অত্যন্ত দুঃখের ব্যাপার যে গৌরব গগৈর মতো এত বড়, এত সুনাম, পিসিসি প্রেসিডেন্ট তরুণ গগৈর ছেলে, এত বড় লেগাসি যে উনি এইবার যে অভিযোগগুলো উঠে এসছে মার্কেটে টিকিট নিয়ে, এটা 21-এ হয়নি, 21 থেকে ভয়াবহ অবস্থা হয়েছে। এদিন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিজেপি সরকারেরও সমালোচনা করেন তিনি। দলত্যাগ করা নেতাকে কংগ্রেস দলের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। সাংবাদিকের প্রশ্নে সাংসদ সুস্মিতা দেব অতি প্রাঞ্জল ভাষায় উল্লেখ করেন, সভায় বিভিন্ন দল থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে। দলীয় জেলা সভাপতি তথা আইনজীবী রশিদ চৌধুরী, কার্যকারী সভাপতি পরিমল রায় সহ অন্যান্যরা সামিল ছিলেন এই সভায়। দেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করেছে যে বিজেপির সঙ্গে লড়াই করার মতো যদি কোনো দল থাকে, যে দলের মধ্যে বিজেপির এজেন্ট নাই, যে দলকে বিজেপি ফান্ডিং দেয় না, যে দল আজকে পশ্চিমবঙ্গতে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই দলকে আসামে না আসলে বিজেপিকে জীবনেও পরাজয় করা যাবে না। এখন গাঁজা চাষিরা এই মৌসুমে গাঁজা খেতে থেকে গাঁজা গড়ে তুলছে।
এবার নাকি গাঁজা চাষ ভালো হয়েছে বলে খবর এবং মজুদ রাখার জায়গা নেই, তাই বাংলাদেশ এবং আসাম পাঠানো হচ্ছে। তাছাড়া জনগণের মতে ত্রিপুরার পুলিশের সাথে নাকি চুক্তি 101, আর তাতে সংবাদ মাধ্যম ও খুশি, আর রাজ্যের পুলিশ প্রশাসনও খুশি। আর জাতীয় সড়কের রুটিন ভেহিকেল চেকিং চলাকালীন সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। চেরমা এলাকায় একটি লরি আটক করে তার গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং যখন চলে, ভেহিকেল চেকিং চলা অবস্থায় এসআই ফ্রান্সিস সালাম অ্যান্ড এসআই মদন সরকার দাদা যখন চেকিংয়ের সময় একটা গাড়িকে যখন সিগন্যাল দেয়, গাড়িটা তখন হাইওয়ের উপরে মহাদেব জেলাতে গাড়িটা সিগন্যাল না মেরে খুব স্পিডে টুয়ার্ড চাম্পাওয়ার ওটা রওনা দেয়, তখন গাড়িটাকে চেস করতে শুরু করি এবং গাড়িটাকে কী করে এখানে যে ভেটেনারির কাছে, চেরমা ভেটেনারির কাছে তখন গাড়িটাকে পায়। ততক্ষণে গাড়ি ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়ে যায়। গাড়িটার নাম্বার হচ্ছে TR01AP1907। গাড়িটাকে আমরা যখন সার্চ করি খুব ভালোভাবে আমাদের আমাদের যে ফ্রান্সিস এবং মদনের টিম যখন সার্চ করে দেখা যাচ্ছে এখানের মধ্যে সেপারেট একটা চেম্বার বানিয়ে দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল চেম্বার, যেটা নর্মালি ওই গাড়িতে থাকে না। ওই চেম্বারটার থেকে যখন প্লেট খুলে দেখা যাচ্ছে, খোলার আগ মুহূর্তে বা আমাদের যখন এখানে সাসপেক্টেড এখানে ড্রাই গাঞ্জা বলে মনে হচ্ছিল, আমরা অ্যাকর্ডিংলি হায়ার অথরিটিকে জানাই এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে আমাদের একজন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, ওনার উপস্থিতিতে আমরা এগুলো চেক করার পরে টোটাল 47 প্যাকেটে টোটাল 96.5 কেজি, 96.5 কেজি সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা, যেটা আমাদের টেস্ট ফল করছিল, সেও পাওয়া গেছে। এই রিগার্ডে আমরা একটা NDPS অ্যাক্টের মামলা আমরা নেব এবং ইনভেস্টিগেশনটা। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।